শুভ সন্ধ্যা বন্ধুরা। এলাম একটু চা করতে আর দই পাতবো, দুধ চাল দিতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকের দিনটা অনেকটাই বেলা করে শুরু হয়েছে মানে উঠেছি অনেকবারই, কিন্তু ওই যে হাল বেহাল মেডিসিন নিলে তো উঠে উঠে দরজা খুলে দিয়েছি। উর্মিলা এসছে, মন্টু এসছে, সবই, কিন্তু তবুও বেলা অনেকটাই গড়িয়ে গেছে। তো যাই হোক, প্রায় 11টায় বাজতে যাচ্ছে। তো উঠে মানে চোখ মুখ ধুই, প্রথমে আগে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা আজ করব কাল করব করে আবার দুদিন হয়ে গেল। বেসিন পরিষ্কার করব, কারণ ঠাকুরের বাসন কিছু আজকে মাজবো, আবার কিছু আগামীকাল মাজবো। তো তাই জন্য আর রান্নাঘরে একটু ঢুকবো অবশ্যই। সেটা হচ্ছে ওই ধোকা কালকে ভেজে রেখেছিলাম, সেটা আজকে একটু ঝোল করে নেব। তার কারণ একটু খাওয়ার মতন আমার কিছু করতে হবে। মিস্টার চ্যাটার্জির তো আজকে রবিবার, ও তোমাদেরকে দিনটাই বলা হয়নি, আজকে রবিবার। আর আজকে হচ্ছে 4 আগস্ট। তো মিস্টার চ্যাটার্জি মাটন অর্ডার দেওয়া আছে, আসবে। দেখো মেশিনটা পরিষ্কার করে আমি এখানে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কালকেই ভরে রেখেছিলাম, কিন্তু মেশিনটা চালানো হয়নি, তাই জন্য মেশিনটা চালিয়ে দিয়ে এবার ঘরে গেলাম। বাজার করতে দিয়েছিলাম আজকে মন্টুকে। তো বাজার নিয়ে এসছে। তো ও বাজার নিয়ে আসার নিয়ে এসছে, আমি বাজার গোছাতে বসবো তার আগে আমি ওই ধোকার জন্য একটুখানি ঝোল করে নেবো। ঝোল মানে গামাখা, তাই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কালকে যে কড়াইয়ে ধোকা ভেজেছিলাম সেই কড়াইয়ে যেটুকু তেল ছিল তার সঙ্গে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে এবার জিরে ফোড়ন দিয়ে আর যেমন আদা বাটা, ধনে জিরে বাটা দিয়ে সব দিয়ে যেমন গামাখা একটুখানি ঝোল মতো করবো। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। সব মশলাগুলো কষতে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি। মশলাটা কষে গেলে, তোমাদের তো বললামই, আদা বাটা, ধনে জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটা কষে গেছে দেখো ভালোভাবে। এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ধোকাগুলো দিয়ে দেবো। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আজকের মতন। ধোকাগুলো দিয়ে দিলাম। ভাজা ছিল বলে রান্না করতে আর সময়ও লাগলো না, গায়েও লাগলো না সেরকম। এবার এই বাজার নিয়ে বসে পড়েছি বন্ধুরা। এবার বাজার গোছানোর পালা। তো অনেক সবজিপাতি নিয়ে এসছে মন্টু, যেমন যেমন বলে দিয়েছিলাম। তো সেখানে আবার মানে বাজার থেকে গিয়েও ফোন করে আবার জানতে চেয়েছিল। তো আজকে বলছি না, আজকের দিনটাও শরীরটা তোমরা তো জানোই, রোজ বলবে যে রোজ রোজই একই। তো হ্যাঁ গো, হয়তো মানে পেরে উঠি না বলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, চলো মুছে নিই তাড়াতাড়ি। আমি ওই ধুয়ে শুকিয়ে ইয়ে করে তোলা আর পারি না। আমি একটা ন্যাকড়া দিয়ে সব ভালো করে মুছে নিই, মুছে নিয়ে ওই নেটের ব্যাগে ভরে রাখি। তার কারণ জানোই তো, যে আর অত করতে আর সত্যিই পারি না। আগে আমরা সবাই করতাম না একটা সময়, কোভিডের সময় প্রত্যেকটা আলু পর্যন্ত ধুয়ে শুকিয়ে, বাবা সেসব দিন গেছে, মানে খাটনির খাটনি। তবে অনেকে আছো যারা আলু ধুয়ে শুকিয়ে করো, মানে খুব কাজের যারা। আমি তো অত কাজের নই ধরো, আর পেরে উঠি না আমি শরীরে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই জন্য আমি মুছে মুছেই তুলি। তো তোমরা অনেকে বলেছো, কেউ বলেছো আমার যে কষ্টটা হচ্ছে এটা হয়তো ভার্টিগো বা স্পন্ডিলাইটিস। সত্যি কথায় কী যে হচ্ছে জানি না। তবে ভার্টিগোটা ধরো যখন আমি উঁচু থেকে দেখছি বা ইয়ে করছি তখন মাথাটা ঘোরে, কিন্তু ধরো প্লেন ল্যান্ডে হাঁটছি তখনও হচ্ছে। আর সব থেকে বড় কথা, মাথার ভেতরে একটা যে কষ্ট হচ্ছে, এইটা কেন এটা বুঝে পাচ্ছি না। তো যাই হোক, মানে আমি চেষ্টা করছি। ডাক্তার তো এই মুহূর্তে হয়তো দেখানো সম্ভব নয়, পারবও না, কারণ এখানে দেখাবো কি বলবেন না বলবেন ঠিক জানি না। তো ইচ্ছে রয়েছে যে
যদি সম্ভবপর হয় সামনের বছর, মানে একদম প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে যখনই হোক মেয়ের কাছে যাবার এবং সেখানে গিয়ে দেখানোর। কারণ এখানে একা ঠিক আমি নিজেও ভরসা করে উঠতে পারছি না, জানোই তো কেউ নেই যখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম একটু চা করতে আর দই পাকবো, দুধ চাল দিতে। এমন অবস্থা না, মনে হচ্ছে কেউ যদি একটু চা করে দিত আমাকে। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তোমরা বলবে একই কথা। যন্ত্রণা বলতে একটা অন্যরকম কষ্ট, মানে জানি না এটা থেকে আমি মুক্তি কবে পাবো। দাঁড়াও, দইটা পেতে নিই। দইটা হয়ে গেল, ব্যাস কাজ হয়ে গেল। হ্যাঁ, যেটা বলছি যে কেউ যদি থাকতো একটু চা করে মুখের সামনে ধরায়, বুঝেছো তো? এত এত মাথায় কষ্ট যে যা, আর দুধের প্যাকেট নেই, টেট্রা প্যাকেট নেই। আজকে চায়ের জলে দিয়েছি, আদা দিলাম, আদা গ্রেটারে গ্রেট করে আদা দিলাম, তুলসী পাতা দিলাম, আর ইলাইচি চা তো আছেই। হ্যাঁ, প্রচণ্ড প্রচণ্ড মানে মাথার অবস্থা যে কী সেটা আর বলার না। চলছে এইভাবেই, কীভাবে চালাচ্ছি আমি জানি। আজকে 1.5 বছর ধরে এই জিনিস চলছে। হ্যাঁ, এই 1.5 বছর ধরেই চালাচ্ছি। সত্যি ভাবলেও অবাক লাগে কী করে চালাচ্ছি, কিন্তু চলছে তো, চালাচ্ছি তো, এইভাবেই তো চালাচ্ছি। আরও কতদিন চালাবো জানি না, মানে তাকাতে পারি না জানো, চোখে মাথার এই পেছন থেকে পুরো চোখ টোক সব সময় প্রত্যেকটা দিন, মানে একটা দুটো দিন না, প্রতিটা দিন, প্রত্যেকটা দিন এইরকম করে করছে। আর পারছি না, আধ কাপ হলো, যা হলো তাই হলো, আধ কাপই হোক। তো এই হলো অবস্থা। চোখে দেখো চশমা খুললে মানে তাকাতেই পারি না জানো, মানে চোখ পুরো মানে বন্ধ, মানে এমন অবস্থা। এখান থেকে পুরো পেছন থেকে সব সময় একটা অন্য ধরনের, জানি না কি হবে এই নিয়ে, কীভাবে চালাবো, কিছু মানে বিছানাগত হয়ে যাবো নাকি পুরো জানি না। যাই হোক, মানে কিছু মানুষ তো আমার এত ক্ষতি চেয়েছে, নানাভাবে এত ক্ষতি করার চেষ্টা করেছে, বিশেষ বিশেষ একটি পরিবার। তো সেই জন্য এসবগুলো তো হবেই, কী আর করা যাবে। চলো এইভাবেই, যতদিন না শেষ হচ্ছে এভাবেই চলবে, এভাবেই চালাবো। চালাচ্ছি তো, মানে যা ভেতরের যে কষ্টটা হচ্ছে সেটা নিয়ে সত্যিই চালানোর মতো নয়। আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি কেউ বুঝতে পারবে না, কারণ এটা বোঝার সম্ভব নয় যে আমার ভেতরে কী চলছে। এটা তোমাদেরও কারোর যদি কখনও শরীর খারাপ লাগে, ঠাকুর করেন কারোর যেন শরীর খারাপ না হয়, তখন দেখবে তোমার কষ্টটা কিন্তু কেউ নিতেও পারবে না, কেউ মানে বোঝালেও সে কিন্তু বুঝতে পারবে না। সেরকম আমার কষ্টটা আমি যেটা বলছি বোঝা সম্ভব নয় তোমাদের পক্ষে, কারণ কারোর পক্ষে বোঝা সম্ভব নয় আমার ভেতরের যে কষ্ট, মাথার মধ্যে যেটা চলছে। তবে এটাই সবসময় ঠাকুরের কাছে চাই, তোমরা ভালো থেকো। নিশ্চয়ই তোমাদের ভালোবাসার মানুষ অনেক, আমাকে চাইনি আমার ক্ষতি, আমাকে শেষ করার জন্য অনেক মানে তারা তাদের মানে প্রার্থনা, তারা হয়তো তাদের ঈশ্বরকে ডেকেছে প্রতিনিয়ত। তো সেই জন্য আমার এরকম, এবার আমার মতো তো আর সবার না, সবাইকে ভালোবাসার অনেক মানুষ আছে, আমাকে কেউ নেই। হ্যাঁ, তো কী আর করা যাবে। তো এইভাবে এইসব নিয়ে আমাকে চলতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো ঘরে যাই। হ্যাঁ, আমি জানি না ব্লগ কী হচ্ছে না হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। কোনো রকমে চেঁচড়িয়ে মেচড়িয়ে তো চলছি, কতদিন চলবো জানিও না, দেখা যাক। যাই চাটা খাইতে। বন্ধুরা এলাম, এখন প্রায় বাজে 10টা 20 মতন। তো মিস্টার চ্যাটার্জি তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছেন উনি, আমিও খেয়ে এলাম। যে ব্লগটা শেষ করব, তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। তো কমেন্টস দেখছিলাম, কেউ কেউ বলেছেন, একজন বলেছেন যে ওনার মা চাকরি করতেন, 66 বছর বয়সেও সিঁড়ি দিয়ে ওঠানামা করতেন, দোকান যেতেন, বাজার যেতেন, ব্যাংকে যেতেন, সব কিছু করতেন। মানে বলেছেন যে আমাদের দেখে অবাক হয়ে যাচ্ছেন, আমাকে দেখে যে এরকম
ঘরের মধ্যে মানে চলাফেরা নেই বা বাইরে নেই। আরেকজনও বলেছেন তারও আমার মতোই এজ 53, প্রত্যেকদিন মর্নিং ওয়াক করেন, একদম ফিট অ্যান্ড ফাইন। খুবই ভালো এরকম, মানে শুনলেও ভালো লাগে যে মানুষ সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। একজন মানুষ হিসেবে আমি সবসময় চাই যে সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো যিনি বলেছেন যে চাকরি করতেন ওনার মা, যে আর আমাকে দেখে ভাবতে অবাক লাগে যে এরকম করে কী করে। ওটাই আসলে বিষয়টা হয়তো আমি বোঝাতে পারি না, বা হয়তো বুঝতে পারবেন না আমার সিচুয়েশানে না থাকলে। সেটা হচ্ছে যে আপনার মায়ের কথা বলেছেন, যে তো ওনার নিশ্চয়ই মানে সব দিক থেকেই উনি অনেক বেশি, অনেক বেশি কেন, মানে উনি অনেক যোগ্য মানুষ, অবশ্যই আমার শ্রদ্ধা ওনাকে। এবং আপনারাও অবশ্যই তার সুসন্তান, আপনাদেরও সেই যোগ্যতা রয়েছে, সেভাবেই সব কিছু মিলিয়ে মানে রয়েছেন সব কিছু। তো চাকরি করেছেন, আশা করা যায় যে নিশ্চয়ই নিজস্ব তার মতামত ছিল, স্বাধীন ব্যক্তিত্ব ছিল একটা। আর তো যেটা তাকে ভালোভাবে জীবন চালাতে সাহায্য করেছে। তো মানসিকভাবে আশা করা যায় তিনি সুস্থ সুন্দর ছিলেন, সেই কারণে স্বাভাবিকভাবে শারীরিকভাবেও ছিলেন। আর যে বলছেন যে আপনার 53 বছর বয়স, প্রত্যেকদিন মর্নিং ওয়াক করেন, ফিট অ্যান্ড ফাইন একদম। আপনিও আশা করা যায় যে আপনার মনটাও সতেজ, শরীরের মতো মন সতেজ বলেই আপনি পারছেন শরীরকে সতেজ আপনার রাখতে, এবং শরীরও সতেজ রয়েছে। তো আমার কাছে বিষয়টা একটু অন্যরকম, সেটার কারণে আপনারা অনেক মানে আমার থেকে অনেক বেশি আপনাদের মানে অভিজ্ঞতা থেকেও বলবো বেশি আপনাদের মানে আপনারা ম্যাচিউরড অনেক। তো সে কারণে আপনারা এটা হয়তো জানেন অবশ্যই যে মনের সঙ্গে শরীরের একটা যোগ রয়েছে। মন যদি মানুষের ভালো থাকে, চনমনে থাকে, আনন্দে ভরপুর থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশন শরীরের উপর পড়ে, এবং শরীরও স্বাভাবিকভাবেই সতেজ চনমনে থাকে। কিন্তু মন যদি আমাদের কোথাও মানে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়, স্বাভাবিকভাবেই হয়তো শরীরের উপর এফেক্ট পড়ে। কারণ আমরা এইটুকু জানি, আমি অবশ্য খুব কম, আমার শিক্ষা দীক্ষা জানা বোঝা সবটাই খুব কম। কাজেই সেটা নিয়ে মানে বলবো না, যেটুকু মানে ওই আর কি জেনেছি, যে মন ঠিক থাকলে মন চাঙ্গা, তো শরীরও চাঙ্গা। তো আর আসলে সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা হয়েছে। কেন সকালে বিকেলে হাঁটতে যাচ্ছি না, মানে বিষয়টা হচ্ছে আমি যদি পারতাম তাহলে তো অবশ্যই যেতাম না। কেউ নিশ্চয়ই চাইবে না যে শখ করে আমি আনফিট হয়ে যাই, বা আমি বিছানাগত হয়ে যাই। কোনো মানুষ স্বেচ্ছায় চাইবে না, তাই না? যে না আমি চলো আমি ইয়ে করবো না, আমি নিজে বিছানাগত হয়ে যাব, আমি বিছানায় পড়ে থাকবো। দিনের পর দিন আমি একদম বিছানাগত হয়ে যাব, যাতে আমি চলাফেরায় মানে করবো না। তো স্বেচ্ছায় কেউ মনে হয় এটা চায় না। সকাল বিকেল হাঁটা, মানে বা সমস্ত নিজে বাইরে বেরিয়ে সমস্ত কিছু করা, সেটা আমার মনে হয় সবাই চায়। আমিও চাই অবশ্যই, কিন্তু আমি পারছি না। এবার পারছি না, আমি কারোর সাহায্য ছাড়া চলতেই পারছি না, বললামই তো। এবার যখন সাহায্য ছাড়া আমি চলতেই পারছি না, আমি কীভাবে বাইরে বেরিয়ে হাঁটবো, তাই না? কিভাবে আমি বাইরে বেরিয়ে হাঁটাচলা করব? আমি তো পারছিই না। আর আমার বয়সে মানে চাকরি করিনি বলেও যদি চাকরির ইয়ে হতো, তাহলে তো আমাকে 60 বছর অবধি করতে হতো। এক্ষেত্রে বলি, আমি যদি চাকরি করতাম তাহলে আমার শরীর এরকম হতো না। অবশ্যই হতো না। কারণ সেখানে অবশ্যই আমি নিশ্চয়ই আর্থিক স্বাধীনতা থাকতো, মানসিক স্বাধীনতাও থাকতো। এখন অনেকে বলতে পারো বন্ধুরা তোমরা, যে সব মেয়ে কি আর্থিকভাবে স্বাধীন হলেও কি স্বাধীনতা পায়? হ্যাঁ, পায় না হয়তো, কিন্তু তাদের সংখ্যা কম। আর্থিকভাবে স্বাধীন যারা, যাদের বাইরের একটা জগৎ রয়েছে, যাদের 5 জনের সঙ্গে প্রতিনিয়ত মেলামেশা হয়, কথাবার্তার আদান-প্রদান হয়, বাইরের জগৎটাকে দেখা হয় কাছ থেকে, তাদের আর্থিক স্বাধীনতার পাশাপাশি মানসিক স্বাধীনতাও থাকে। তাদেরকে হয়তো কেউ নিজেদের কন্ট্রোলে, নিজেদের মানে গ্রিপে আনতে পারে না, বা নিজেদের দ্বারা চালিত করতে পারে না, বা কথায় কথায় হয়তো অসম্মান করতে পারে না, সে জীবনযাপনের দিক থেকেই আর কি। হ্যাঁ, তাদেরকে যিনি বলেছেন, নিশ্চয়ই আপনার মাকে কোনো দিন কেউ খাবার খোঁটা দেননি। নিশ্চয়ই জীবনে চলার জন্য তাকে প্রতি মুহূর্তে এই কথা শুনতে হয়নি যে কারোর দয়ায়, কারোর দয়ার দ্বারা, দয়ার ভিক্ষা নিয়ে বেঁচে আছেন, তাদের দয়ায় জীবন ধারণ করছেন, তাই না?
তো সেই জন্য স্বাভাবিকভাবেই আর্থিকভাবে যারা স্বাধীন আছেন তারা সব দিক থেকেই স্বাধীন, মানসিকভাবেও তারা অনেক স্বাধীন। তো যারা কেউ বোঝার তারা বুঝেছেন যে মেন্টাল প্রেশার, অত্যধিক মেন্টাল প্রেশারের কারণেই হয়তো এটা হয়েছে। আমারও সেটাই মনে হয়, অত্যধিক মেন্টাল প্রেশার। আমিও এরকম ছিলাম না, আমিও ছুটে দৌড়ে কাজকর্ম করেই এসেছি। হ্যাঁ, তো অত্যধিক পরিশ্রমই করেছি, ঘরে বাইরে দুটোই। না চাকরি তো করি না, কাজেই সেই অর্থে বাইরে নয়। তবে সন্তান মানুষ করতে গেলে অনেক বাইরে কাজ করতে হয়েছে, বাজার হাট থেকে সমস্ত কিছু, সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু করতে হয়েছে। শুধু নিজের সংসারের জন্য না, আমার বাবাকে দেখার জন্য, প্লাস একটা পরিবারের পেছনে অনেকটা সময় বৃথা দিয়ে ফেলেছিলাম, তার ফল আজকে ভোগ করছি। বৃথা অনেক সময় নষ্ট করে ফেলেছি সেই পরিবারটার পিছনে। তো তাদের পেছনে আমার অমূল্য সময় নষ্ট করে রিটার্নে এইগুলো পেয়ে গেছি, রিটার্ন গিফট। যারা চাকরি করেন তারা তো তাদের পরিশ্রমটা দেবার পর অবসর নেন যখন, তখন তারা রিটার্ন পান, সেটা একটা লাভজনক রিটার্ন পান। সারা জীবনের পরিশ্রমের ফল হিসেবে তারা মানে বাকি জীবন আর্থিকভাবে নিরাপত্তার একটা রিওয়ার্ড পান। কিন্তু আমার মতন, আমি আমাদের বলছি না, কারণ আমি আমার ব্যক্তিগত কথাই বলছি। যারা যে দিয়ে গেছে তার পরিশ্রমটা, অপাত্রে দান করে গেছে, তার রিটার্ন স্বরূপ পেয়েছি এই যে এইগুলো। আজকে 53 বছর বয়সে প্রায় ইনভ্যালিড হবার জোগাড়। তো সেটা আমার সঙ্গে আপনাদের তুলনা করবেন না ম্যাডাম। যারা বলছেন না আপনাদের সঙ্গে তুলনা করবেন না, আপনারা না এই জীবনটা দেখেননি, আপনারা এই জীবনটা দেখেননি। হ্যাঁ, তো কেন আমি কেউ ইচ্ছাকৃত কেউ ইনভ্যালিড হতে চায় না, ইচ্ছাকৃত কেউ ঘরবন্দি হয়ে থাকতে চায় না, ইচ্ছাকৃত কেউ এরম জীবন বেছে নিতে চায় না, কেউ চাইবে না, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ চাইবে না, অপ্রকৃতস্থ না হলে। তো আমার মনে হয় আমি এখনও সেই অপ্রকৃতস্থর পর্যায়ে যাইনি, যেটার জন্য ইচ্ছেকৃত আমি নিজেকে অসুস্থ বানিয়ে রাখতে চাই। কেউ চায় না, কেউ অসুস্থ থাকতে চায় না, কারণ যে কষ্টটা আমি ফেস করছি না প্রত্যেকটা দিন, যে যন্ত্রণা আমার শারীরিক, মানসিকটা বাদই দিয়ে দিলাম, শারীরিক যে কষ্ট নিয়ে আমি চলছি না প্রতিদিন, এটা চলা যায় না। কেউ ইচ্ছে করে এটাকে লালন পালন করবে না, আদর ভালোবাসা দিয়ে লালন পালন করবে না তার শরীর খারাপটাকে। হ্যাঁ, পারলে ভালো থাকতে চাইবে সবাই। তো যাই হোক, হ্যাঁ, আপনাদের তো কোনো ইয়ে নেই, কারণ আপনারা এই জীবনটা দেখেননি, তাই জন্য আপনাদের কাছে অবাক লাগছে যে এরকম হয় নাকি ঘরের মধ্যে বসে থেকে, বাইরে বেরোলেই ঠিক হয়ে যাবে, জোর করে বাইরে কেন বেরোচ্ছেন না? 60 বছর বয়সে চাকরির বয়স, সেখানে সবাই করছেন। হ্যাঁ, আমার জীবনটা আপনারা জানেন না যে কী কী দিন গেছে। আমি যেটুকু বলেছি খুব সামান্য বলেছি, প্রত্যেকটা দিনের কথা বলিনি, প্রত্যেকটা দিন কীভাবে গেছে। তো ওই যে বললাম, অবসরের পর রিওয়ার্ড হিসেবে যে আর্থিক ইয়ে পাওয়া যায়, আমি পেয়েছি আমার শ্রমদান করে এই শারীরিক, মানসিক এই উপহারগুলো পেয়েছি, এই রিওয়ার্ডটা আমি পেয়েছি। তাই জন্য তার ফল তো, যে রিওয়ার্ডটা পেয়েছি সেই রিওয়ার্ডগুলো নিয়েই তো আমাকে চলতে হচ্ছে। চলতে আমি চাই না, বিশ্বাস করুন, আমি চলতে চাই না, একটা দিনও আর চলতে চাই না, কিন্তু আমার হাতে কিছু নেই তো। আর ওই সন্তান, আমি ইনভ্যালিড হয়ে যাচ্ছি যদিও আমি জানি না আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারবো না, হয়তো কিছুই না, সেই হিসেবে থাকার আমার উচিতই না, কিন্তু কী করব, আমার নিজে হাতে তো কিছু নেই। আমি তো মানে সবসময় চাইছি যে যে যেদিন সকাল হচ্ছে, তারপরে যেদিন রাত হচ্ছে, রাতের পর আর সকালটা যেন না আসে, প্রত্যেক দিন সেটাই চাওয়া। কিন্তু ওই যে বললাম, আমার চাওয়ায় কিচ্ছু এসে যায় না, কিচ্ছুটি এসে যায় না আমার চাওয়ায়। যদি আমার হাতে থাকতো তাহলে একটা রাতের পর আর পরদিন সকালটা আমি দেখতাম না। তো যাই হোক বন্ধুরা, অনেকটা হয়তো কথা বলে ফেললাম। কমেন্টসগুলো পড়ে মনে হলো যে আমার মনের অবস্থাটা আমি জানি, যারা কমেন্টস করেছেন তারা হয়তো আমাকে বুঝতে পারবেন না, ভুলও বুঝবেন হয়তো, আগে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আমি কাউকে কিন্তু কোনো ইয়ে করতে চাইনি, আমি শুধু আমার অবস্থাটা বলতে চেয়েছি। সবাই ভালো থাকুন, সবাই ফিট থাকুন, এর থেকে আনন্দের কিছু না। মানুষ যদি সম্পূর্ণ সুস্থভাবে থাকতে পারেন না, জীবন যাপন করতে পারেন, এর থেকে ভালো আর কিছু হয় না।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আমার পাশে আমার সাথে যেমন আছে থেকো। আজকের আমার আবোল তাবোল এই কথাবার্তার যেটুকু আবোল তাবোল কাজকর্ম যদি ভালো লাগে তাহলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসেনি, চলে এসো ঝটপট আমার পরিবারে আমার আবোল তাবোল কথা শোনার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সবসময় পজিটিভ, সবসময় হাসি খুশি থাকো।